হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং তার সাথে সাথে কিছু নতুন ইনফরমেশন, নিউজ এবং কিছু অপরচুনিটিস নিয়ে একটু ডিসকাস করব। তো প্রথম কথা হচ্ছে আজকে যে মার্কেটটা দেখলাম সেটা মোটামুটি এই ডাউনওয়ার্ড টেন্ডেন্সিরই, এবং মার্কেটের যে ক্রুশিয়াল লেভেলটা ছিল 24,500, সেই লেভেলটা আজকে মার্কেট ভেঙে দিল। রাইট, এই যে মার্কেট এতটা পরিমাণ সেল অফ হলো, এর বিহাইন্ডে কিছু রিজন কাজ করছে। ডেফিনেটলি জিওপলিটিক্যাল একটা রিজন তো রয়েছেই, এছাড়া মেইন যেটা আরেকটা রিজন সেটা হচ্ছে আমাদের কারেন্সির একটা ডিভ্যালুয়েশন হচ্ছে, যে কারণে আমরা দেখতে পাচ্ছি আমাদের কারেন্সিকে মোটামুটি অল টাইম লোতে গিয়ে পৌঁছেছে ইউএসডির রেসপেক্টে। বলার অর্থ হচ্ছে এটা যে 88 রুপিস পার ইউএস ডলারে গিয়ে পৌঁছেছে। তো ন্যাচারালি এখানে এফআইআই সেল করবে, এটা ভীষণ স্বাভাবিক ব্যাপার। কেন, কি কারণে, কি বৃত্তান্ত, সেই বিষয়গুলো নিয়ে আমি আগেও ভিডিও বানিয়েছি, এবং এটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, সেই বিষয়ে আমি আগামীকাল একটা ডিটেল ভিডিও বানাবো, যেখানে এই কারেন্সির ডিভ্যালুয়েশনটা কিভাবে, কেন ইন্ডিয়ান গভর্নমেন্ট বা আরবিআই করছে, এবং এটার আগামী দিনে মানে সামনের দিনে কি হতে চলেছে, নিয়ার টার্মে বা লং টার্মে এটার কি এফেক্ট পড়তে চলেছে, সেই বিষয়গুলো নিয়ে একটু ডিসকাস করব। বাট এটা আগামীকাল করব। বাট তার আগে আজকে যে কথাটা বলবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা এই যে এতটা পরিমাণ ফল করলো, তার একটা সব থেকে বড় রিজন হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এজিএম, অর্থাৎ অ্যানুয়াল জেনারেল মিটিং। আজকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এজিএম ছিল, এবং সেখানে মুকেশ আম্বানি একটা কথা সবার মানে কি বলবো, সবাই ভীষণ সারপ্রাইজড হয়েছে মুকেশ আম্বানির এই কথাটাই। সেটা হচ্ছে যে রিলায়েন্স জিওর আইপিও লঞ্চ করতে চলেছে। বাট এই যে আইপিওটা রিলায়েন্স জিও লঞ্চ করতে চলেছে, অর্থাৎ যে তাদের যে মোবাইল, এই যে মোবাইলের যে নেটওয়ার্ক রয়েছে বা টেলিকম বিজনেস রয়েছে, সেই পার্টটার জিওটার কথা বলছি আমি অ্যাকচুয়ালি। বিকজ মুকেশ আম্বানির ম্যাক্সিমামই যে বিজনেস সেগুলো সবই জিওতে তারা কনভার্ট করেছে। হাওয়েভার যেটা বিষয় সেটা হচ্ছে যে এই আইপিওটা আসতে চলেছে, এখানে যেটা প্রবলেম সেটা হচ্ছে এক্সিস্টিং রিলায়েন্সের শেয়ার হোল্ডাররা খুব বেশি ভালো কিছু লাভবান হবে না। কারণ জিও ফিনান্স যখন মানে এসছিল, আইপিও এসছিল, সেই সময় যেটা দেখা গিয়েছে এক্সিস্টিং শেয়ার হোল্ডাররা কিন্তু ভালো পরিমাণ একটা বেনিফিট পেয়েছেন। বাট এই ক্ষেত্রে যেটা মুকেশ আম্বানি বলেছেন সেটা হচ্ছে 20-30% ডিসকাউন্টে তারা এই রিলায়েন্স জিওর যে আইপিওটা আসছে সেখানে তারা শেয়ার পাবে। বলার মানে হচ্ছে এটা, সেটা শেয়ার হোল্ডারদের মনে হয়েছে যে এটা বেশ অনেকটা পরিমাণ কম, এবং যে কারণে রিলায়েন্সের শেয়ারে আজকে বেশ ভালো পরিমাণে একটা সেল অফ দেখা গিয়েছে, এবং যে কারণে আমরা দেখতে পেলাম যে 2-3%-এর কাছাকাছি রিলায়েন্সের শেয়ার আজকে ডেটে ফল করলো। তো আজকে নিফটির যেই ডাউনওয়ার্ডস মুভমেন্টটা দেখলাম সেটার পিছনে সব থেকে বড় কারণ বা রিজন বলা যেতে পারে এই রিলায়েন্স জিওর আইপিও বা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এই যে ফলটা হলো, সেই ফলটা হচ্ছে অ্যাকচুয়ালি এই নিফটির ডাউনফলটাকে ভালোভাবে কন্ট্রিবিউট করেছে। বাট এই জায়গাতে, অর্থাৎ এই ফলিং মার্কেটে, মার্কেট হু হু করে ফল করছে, আমরা সবাই প্যানিক করছি, যাই করি না কেন অনেকেই হয়তো প্যানিক করছেন ইত্যাদি ইত্যাদি বিষয়, এখানে কিন্তু অপরচুনিটিস খোঁজার মতো একটা জায়গাও রয়েছে। বিকজ এই যে মার্কেটের ফল বা মার্কেটের এই যে পতনটা হচ্ছে, সেখানে কিন্তু কিছু আমরা দেখতে পাচ্ছি যে জিওপলিটিক্যাল সিনারিওস চেঞ্জ হচ্ছে, ট্যারিফ রিলেটেড বিষয়ের জন্য পুরো গ্লোবাল পলিটিক্সের যে ডাইনামিক্সটা আছে সেটা ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। সেই জায়গায় গভর্নমেন্ট যে জায়গাগুলোয় পদক্ষেপ নিচ্ছে সেই সমস্ত সেক্টরগুলো কিন্তু ভালো রকমের একটা বৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি, যেটা আমি আমার 2-3টে ভিডিও আগে বলেছিলাম যে কনজিউমার সেক্টরের দিকে ফোকাস করে থাকুন। আজকে ডেটেও মার্কেট ফল করলেও কনজিউমার স্টকগুলো প্রত্যেকটা বেড়েছে। ফর এক্সাম্পল ব্রিটানিয়া, কোলগেট পামোলিভ, আইটিসি, এইচসিএল টেক, যাই বলুন না কেন, এই সমস্ত প্রত্যেকটা কনজিউমার ড্রিভেন যে বিজনেসগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা বেড়েছে বিকজ অফ আমাদের জিএসটির এই যে চেঞ্জেসটা আসবে সেই জন্য। তো এখানে একটা সাময়িকভাবে একটা বুলিশনেস ডেফিনেটলি থাকবে। এই জায়গাগুলো নিয়ে আমি 3-4 দিন আগেই বলেছি, যদি আপনি অলরেডি পজিশন বানিয়ে থাকেন তাহলে এই যে স্লাইড র্যালিটা হচ্ছে সেটার একটা অ্যাডভান্টেজ নেবেন। সোমবার যদি পজিশন বানাতে চান তাহলে যে জিনিসটা হবে অনেকটাই আপনি পিছিয়ে থাকবেন, স্টপ লসের পরিমাণ অনেক বেড়ে যাবে। আমি সুইং ট্রেডিংয়ের পার্সপেক্টিভ থেকে বলছি, বাট এখান থেকে অনেকটা পরিমাণ বাড়া উচিত কনজিউমার ড্রিভেন বিজনেসগুলো জিএসটির এই রিফর্মটা আসার পর। রাইট, তো সেই বিষয়টাই আপাতত মার্কেটের মধ্যে দেখা যাচ্ছে। এছাড়া আরেকটা শেয়ার যেটা সম্পর্কে আমি আগেও ডিসকাশন করেছিলাম, এই জাপানের এসএফবিসি যে মানে ব্যাংকিং অর্গানাইজেশনটা আছে, কর্পোরেশন,
তারা যেটা করেছে সেটা ইয়েস ব্যাংকের 25%-এর কাছাকাছি শেয়ার নেওয়ার কথা বলেছিল, যখন আরবিআই তারপরে তাদেরকে এই 25% শেয়ার নেওয়ার জন্য পুরোপুরি অনুমোদন দিয়েছে। এবং অনুমোদন দেওয়ার পরে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে আরবিআই এখানে বলেই দিয়েছে যে তোমরা প্রমোটার হিসেবে গণ্য করা হবে না। এই অবধি আমি এর আগে ভিডিওতে একটা মানে 2-3 দিন আগের ভিডিওতে এই অবধি কভার করেছিলাম। এখন মজার ব্যাপারটা দেখুন, আমাদের প্রাইম মিনিস্টার আজকে জাপান ভিজিট করলেন, রাইট? অর্থাৎ জাপানে গেলেন এবং সেখানে যথেষ্ট ভালো রকমের একটা বিজনেস এগ্রিমেন্ট হচ্ছে জাপানের সাথে ইন্ডিয়া প্রচণ্ড স্পিডে প্রচুর কান্ট্রিজের সাথে বিজনেস এগ্রিমেন্ট তৈরি করছে। তো এখন যেটা মজার বিষয় সেটা হচ্ছে ইয়েস ব্যাংক, অর্থাৎ জাপানিজ যে ব্যাংকিং অর্গানাইজেশন বা কর্পোরেশন রয়েছে, সে এরপর ইয়েস ব্যাংকে 25% শেয়ার নিচ্ছে। সুতরাং কিছুটা ডিসিশন মেকিং পর্যায়ে তো যাবেই তারা, অর্থাৎ বোর্ডের প্রচুর মেম্বার এরপর হতে চলেছে ইয়েস ব্যাংকের জাপানিজ, যারা জাপানিজ বিজনেসম্যানদের কিন্তু এরপরে ভালো করে মানে লোন দেবে বা এখানে বিজনেস করতে হেল্প করবে বা অ্যাকাউন্ট ওপেনিংয়ে হেল্প করবে ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ বিজনেসে সবসময় একটা ব্যাংকিংয়ের সাপোর্টের দরকার পড়ে, তো সেই জিনিসটা আমরা কিন্তু এখানে দেখতে পাবো। এবং সেটা আমার ধারণা যেভাবে পুরো গেমটা চলছে তাতে করে ইয়েস ব্যাংক এই জায়গা থেকে এই বিজনেসটা করবে। এখন যেটা মেইন বিষয় যে এই বিজনেসটা যখন করবে ডেফিনেটলি তার মধ্যে প্রফিট হবে। আমি কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না, বাট আমার যেটা ধারণা ইয়েস ব্যাংকের শেয়ারে এরপরে একটা স্লাইডলি টার্ন অ্যারাউন্ড স্টোরি হতে পারে। মানে এক্সপেক্টেড টাইম লাইন যদি আমাকে বলা হয় সেটা 5 years to 10 years। ওকে, কাল নিয়ে পরশু বেচে দেবেন এরকম ধারণা হলে আপনি করবেন না। বিষয়টা পুরোপুরিভাবে বুঝবেন আগে। এসএফবিসির টেক ওভারটা হলে বা সেখানে যদি এফআইআই পার্সেন্টেজ বাড়ে, এই অপরচুনিটিসটাকে আপনি নেক্সট কোয়ার্টার বা তার পরে কোয়ার্টারে ট্যাপ করতে পারেন, বাট ততক্ষণে আপনি কিছুটা পরিমাণ র্যালি অলরেডি দেখে নেবেন। শিওর হয়ে নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে বা নিজে টোটাল বিষয়টা অ্যানালিসিস করে তারপরে ইনভেস্টমেন্ট করবেন। আমি কোনো রকম ইনভেস্টমেন্ট গাইড দিচ্ছি না, আমি জাস্ট একটা জিওপলিটিক্যাল সিনারিওজের সাথে সাথে যে ইভেন্টটা হচ্ছে সেই দুটোকে কম্বিনেশন করে যেটা আমি দেখতে পাচ্ছি আমি সেই বিষয়টা জাস্ট আপনাকে জানাচ্ছি। এর থেকে বেশি কিছু ভাববেন না। এরকম আমাকে পরশু দিন এসে বলবেন না যে গতকাল আপনি আমাকে বলেছিলেন ইয়েস ব্যাংক বাই করতে। আমি আপনাকে কোনো বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না, আমি জাস্ট একজন কমেন্টেটরের মতো আপনাকে কমেন্ট্রিটা করছি। এটা ডিসক্লেমার, স্ট্যান্ডার্ড ডিসক্লেমার আমি দিয়ে রাখলাম। এনিওয়ে, বাকি যেটা করবেন নিজের রিস্কে করবেন। হাওয়েভার যেটা বিষয় সেটা হচ্ছে যে এই জায়গা থেকে যদি জাপানের সাথে যে এগ্রিমেন্টটা হচ্ছে এটা যথেষ্ট সিগনিফিকেন্ট। এরপরে আমরা প্রাইম মিনিস্টারকে আগামী 3-4 দিনের মধ্যে চায়নায় যেতে দেখব এবং প্রচুর সেখানে মানে কি বলবো মিটিং হতে চলেছে ইত্যাদি ইত্যাদি। এখানে সবথেকে ইম্পর্ট্যান্ট রোলটা প্লে করবে হচ্ছে আমাদের কারেন্সি, তার সাথে সাথে আরবিআইয়ের কিছু ট্যাকটিক্স রয়েছে যে ট্যাকটিক্সগুলোকে অবলম্বন করে আমরা হয়তো এই মুহূর্তে মার্কেটের মধ্যে একটা ডাউনফল দেখছি, কিন্তু ভবিষ্যতের জন্য এই জিনিসটা কিন্তু দারুণ একটা মানে পদক্ষেপ নিতে চলেছে ইন্ডিয়ান গভর্নমেন্ট। সেই বিষয়টা নিয়ে আমি আগামীকাল ডিসকাশন করব। আপনি আপনার পোর্টফোলিওজ এখন হয়তো রেট দেখছেন বা কিছুটা ফল করতে দেখছেন, বাট সবসময় জেনে রাখবেন শেয়ার বাজারে যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন তার দুটো প্রভাব থাকে, একটা হচ্ছে শর্ট টার্ম, একটা হচ্ছে লং টার্ম। শর্ট টার্ম অপরচুনিটিসগুলোর জন্য সবসময় দেখার চেষ্টা করবেন কি ফান্ডামেন্টাল চেঞ্জেস এলো, বিশেষ করে কোনো একটা কোম্পানির মধ্যে ইপিএস গ্রোথ হচ্ছে কি না, গভর্নমেন্ট কোন সেক্টরটাকে কোন সেগমেন্টটাকে পুশ করার চেষ্টা করছে ইত্যাদি ইত্যাদি, রাইট? এই সমস্ত অপরচুনিটিসগুলো বা এই বিষয়গুলো যদি দেখতে পান তাহলে দেখবেন শর্ট টার্ম অপরচুনিটিসগুলো আপনি এখান থেকে একটা বেশ ভালো রকম ফল পাবেন। যেমন ইয়েস ব্যাংকের কথাটা যেটা বলছিলাম, এই বিষয়টা যদি আপনি ট্র্যাক করতেন আজকের ডেটে ইয়েস ব্যাংক অলরেডি 2%-এর ওপর বেড়েছে এবং আগেও একটু বেড়েছিল, গ্যাপ আপ ওপেনিং হয়েছিল, তারপরে জাস্ট এই র্যালিটা স্টার্ট হবে বলে আমার অ্যাটলিস্ট মনে হচ্ছে, রাইট? এর সাথে সাথে কনজিউমার ড্রিভেন সেক্টরের মধ্যেও সেম জিনিসটা দেখা যাচ্ছে। তো এইভাবে প্রত্যেকটা জিনিস আপনাকে ম্যাচ করতে হবে, বুঝতে হবে এবং সেই জায়গা থেকে বুঝে অ্যানালাইজ করে আপনার বেটগুলোকে প্লেস করতে হবে। এরকম নয় যে মার্কেট হু করে ফল করছে বলে আমি ফলিং স্টক নিয়ে বসেই আছি, এই শেয়ারটা কবে বেরোবে সেই দিন আমি নতুন টাকা ইনভেস্টমেন্ট করব বা নতুন অপরচুনিটিস ইনভেস্টমেন্ট করব, এইভাবে কিন্তু শেয়ার বাজারে কাজ করা যায় না। সবসময় জেনে রাখবেন শেয়ার বাজারে যে কোনো জিনিসের জন্য সবসময় একটা অপরচুনিটিস থাকে। সেটা আপনি যদি শর্ট সেলার হন আপনার জন্য মার্কেট আপনাকে ঠিক অপরচুনিটিস দেয়, এবং আপনি যদি সুইং ট্রেডার হন লং ট্রেড করতে চান সেখানেও অপরচুনিটিস পাওয়া যায়।
শুধু অপরচুনিটিটা আপনাকে খুঁজে বের করতে হবে, রাইট? সেই জিনিসগুলো যদি আপনি সাবলীলভাবে করতে পারেন তাহলে আপনি গোয়িং ফরওয়ার্ড ধীরে ধীরে পয়সা বানাতে পারবেন মার্কেট থেকে। আর যদি সেগুলো না করে কারোর রেকমেন্ডেশনে, কারোর কথা শুনে, নিজে পড়াশোনা না করে কাজকর্ম করেন, তাহলে সেই জায়গা থেকে আপনার কিন্তু খুব একটা লাভ হবে না এবং ওই চিরকালই মানে আশা করেই বসে থাকতে হবে। হাওয়েভার যেটা বিষয় বা প্রত্যেকটা জিনিস আরও ডিটেলসে জানার জন্য, পড়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকুন। তার সাথে সাথে আমার ফেসবুকের যে পেজটা আছে সেটাকেও লাইক করুন এবং ফলো করার চেষ্টা করুন, বিকজ আমি ওখানে প্রচুর ছোট ছোট নিউজ আর্টিকেল বা মানে আমার যে সমস্ত ছোট ছোট অ্যানালিসিস আছে বা কিছু তথ্য, সেগুলো কন্টিনিউয়াসলি পোস্ট করতে থাকি। আর যারা নতুন আছেন তাদের জন্য একটাই কথা, সেটা হচ্ছে ওখানে প্রত্যেক দিন একটা করে লার্নিং ভিডিও আসতেই থাকে। সুতরাং সেইগুলো দেখতে থাকুন, নিজের নলেজকে সমৃদ্ধ করুন। ধীরে ধীরে আমার বিশ্বাস আপনি শেয়ার বাজার থেকে ডেফিনেটলি একটা ভালো রোজগার করতে পারবেন। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।